কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজ আপনাদের জন্য থাকছে গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি অলৌকিক গল্প। গল্পের নাম স্বপ্ন বা মায়া। গল্প শুরুর আগে বলে রাখছি, কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত বিভিন্ন রাইটারের লেখা ছোট গল্প পাঠ করে যাচ্ছি। শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা। গল্পের নাম স্বপ্ন বা মায়া, লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র। ভয় পাবার মতোই পরিবেশ। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে বিহারের একটি স্বাস্থ্যকর পার্বত্য গণ্ড গ্রাম কল্পনা করুন। স্থানীয় একটা বড় ধাতুর কারখানার জন্যেই যা 12 মাস কিছু কিছু লোক থাকে, নইলে গরমে বা বর্ষায় খা খা করবার কথা। তাও কারখানার একটা নিজস্ব কলোনি আছে, সেটা একটা শহর বিশেষ। স্থায়ী কর্মচারীরা সেখানেই থাকেন। সেখানে ইলেকট্রিক আলোও আছে। আসল শহর নেই, যদি অবশ্য শহর বলেন তাকে। মানে আমি যখনকার কথা বলছি তখন ছিল না, সম্প্রতি হয়েছে। এই জায়গায় ধুধু মাঠের ভেতর 35-36 বিঘের বাগান, তার মধ্যে একটি বড় বাংলো ও গুটি 2 আউট হাউস। কবে কোন মান্ধাতার আমলে বার্ট কোম্পানির কোন সাহেব এখানে এই বাড়ি তুলে আফিস কাম রেসিডেন্স বানিয়েছিলেন। আজও এটা তাই বার্ট কোম্পানির বাংলো বলে চলছে। এখন আর অতটা মাঠ নেই, চারদিকে বেশ কখানি বাংলো হয়েছে। তার মধ্যে দু একটাই স্থায়ী বাসিন্দাও থাকেন কেউ কেউ। খানিকটা সিনেমাও হয়েছে একটি, অর্থাৎ চেঞ্জার বাবুরা এলে পুজো থেকে ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত নিয়মিত একটা করে শো হয়। বাকি সময়টায় ওরা মধ্যে মধ্যে ফিলার দিয়ে দেখেন 1-8 দিন, লোক না হলে আবার বন্ধ রাখেন। সে সময় এসব কিছু ছিল না। বাংলোর চারিদিকে মাঠ, দু একটা আগাছা, বহু দূরে দূরে একটা দুটো বাংলো, তাতেও সবসময় ভাড়া থাকে না। ওদিকে একটা ছোট্ট পাহাড়, সেখানে বেশ কটি প্রেমিক যুগল গলায় দড়ি দিয়েছে। আর এদিকে মানে পূব দিকে এগিয়ে এসে রেলের লাইন। লাইনের এপাশে নতুন একটা বাংলো হয়েছে সবে, তাতে লোক থাকে না। আরেকটা টিন বাংলোয় একঘর উদ্বাস্তু পাঞ্জাবিরা এসেছেন। ওপারে একটি বাঙালির বাড়ি, লাল বাংলা নাম। সেইখানেই আমাদের উষা বৌদিরা ভাড়া থাকতেন, একপাশের একটা অংশে। উষা বৌদিরা মানে বিধবা উষা বৌদি, তার অতি বৃদ্ধ শ্বশুর আর একটি চিররুগ্ন দেওর। বাকি বাড়িটা, বাড়িওয়ালার অংশ খালিই থাকে প্রায় 12 মাস। এই লাল বাংলো ছাড়া এদিকে আর বাড়ি নেই। একটা ছোট্ট মুদির দোকান আছে, যা সকালে ঘন্টা 3-4 এবং বিকালে ঘন্টা 2 খোলা থাকে। আর আছে এক উড়িয়া ঠাকুরের পানের দোকান। সে দোকানের মালিককে ঘিরেও বেশ একটা রহস্যের জাল বোনা আছে। অনেক প্রবাদ, সে নাকি নানা রকম গুণ তুক ও মন্ত্রতন্ত্র জানে। ঠাকুরটিকে এখানকার অধিবাসীরা বেশ ভয়ের চোখে দেখে। ঠাকুরের অধীনে নাকি গুটি কতক ভূত প্রেত আছে, ইচ্ছামতো তাদের দিয়ে সে মানুষের অনিষ্ট করতে পারে। বাস এই পর্যন্ত। লাল বাংলার সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে ওই কারখানা শহরে। সে পথ ধরে বহু দূরে গেলে তবে দু একটা বাড়ি দেখা যায়। অবশ্য এই লাল বাংলার পিছনে নদীর ধার ঘেঁষে বেশ একটা ঘন বসতি আছে, বাঙালির, আদিবাসীর এবং ভাগ্যান্বেষী কয়েক ঘর গোয়ালা ও মারোয়াড়ির। কিন্তু সে বেশ খানিকটা পেছনে, ডাকলে হঠাৎ কেউ বেরিয়ে আসবার সম্ভাবনা নেই। এহেন বার্ট কোম্পানির বাংলোর এক আউট হাউসে থাকতেন বিধুবাবুরা। বিধুবাবুর বয়স তখন 90 পেরিয়ে গেছে। তার ছেলেরা সবাই কৃতী। সেই জন্যেই কেউ কলকাতায়, কেউ জব্বলপুরে, কেউ সারেন্ডায়। সেসব জায়গায় বিধুবাবুর শরীর ভালো থাকে না বলে তারা বাবাকে বাড়ি ভাড়া করে এখানে রেখেছেন। ছোট ছেলে ভবেশবাবুর পয়সা বেশি, তিনি এখানে একটা জমি কিনে বাড়ি শুরু করেছেন, বাবার যাতে থাকার সুবিধা হয়। এই নিচু আউটহাউসটা বিধুবাবু বা তার ছেলেদের কারোই পছন্দ নয়। নেহাত এই পাশের মাঠে বাড়ি হচ্ছে, কন্ট্রাক্টরদের হাতে ভার,
তবু বিধুবাবু অল্প স্বল্প দেখাশোনা করতে পারতেন বলেই এখানে আছেন। এখানে তখন থাকেন বিধুবাবু। তার বয়স 92 কি 93। তার বড় ছেলের মেজ ছেলে কানাই, বয়স বছর 27। তার সদ্য বিবাহিতা স্ত্রী, বয়স 18-19। আর ভবেশবাবুর একটি মেয়ে রমলা, বয়স আরও কম, 14-15। আর থাকে একটি বাঙালি চাকর, সেও খুব প্রবীণ নয়, বয়স 25 থেকে 30-এর মধ্যে। ঘটনাটা যেদিনের, সেদিনই সকালের গাড়িতে কানাই কলকাতা গেছে। পরের দিন তার একটা ইন্টারভিউ। সেই ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছে, বিলেত যাওয়ার ইচ্ছা। ইন্টারভিউটা সেই সম্পর্কিত। কাজ শেষ করে রাত্রের গাড়িতেই ফিরবে। একটা দিন চাকর রাখাল রইল, বিধুবাবু রইলেন। চালিয়ে নিতে পারবে না। বাড়িওয়ালাদের মালিও আছে একজন, তার অবশ্য একেবারে পেছন দিকে ঘর, তবু বললে মূল বাড়িতে এসেও শুতে পারবে। কানাই যেদিন যায় তার আগের দিনই বিধুবাবুর একটু জ্বর হয়েছে। তিনি সে কথাটা বলেননি, পাছে কানাইয়ের যাওয়ায় বাধা পড়ে, কাজের ক্ষতি হয়। সামান্য সর্দি জ্বর, ও আপনি ভালো হবে। কানাই বাড়ি থেকে বেরিয়েছে ভোর 6টারও আগে। মেল ট্রেন ধরে চলে যাবে, তখনও মেল ট্রেন ওখানে ধরত। সকাল 7টায় নাতবউ কণা দাদা শ্বশুরের চা এনে ডাকতে গিয়ে দেখল তিনি কেমন অসহায়ভাবে চেয়ে আছেন। তার দু চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু কথা কইতে পারছেন না, উঠতে তো পারছেনই না। কণা ভয় পেয়ে রমলাকে ডাকল। দুজনে কোনো মতে ধরে ওঠাতে গেল, কিন্তু বৃদ্ধের দেহে নিজস্ব আর কোনো শক্তি নেই, ভারী হয়ে উঠেছে। অগত্যা শুইয়ে দিতে হলো। ওরা দুজনেই যথেষ্ট ভয় পেয়ে গেল। রাখালকে পাঠালো ডাক্তারের কাছে। রমলা ছুটে এসে উষা বৌদিকে খবর দিল, কাকিমা শিগগির একবার আসুন, দাদু কেমন করছেন। উষা বৌদিরও শ্বশুরের দায়িত্ব। আসে কবেই পার করেছেন ভদ্রলোক, দেওরটিও বয়সে না হোক, অসুখে আরও অথর্ব। সকালে রান্না জলখাবার সবই আছে। মার স্নানের গরম জলটি পর্যন্ত করে দিতে হয় 12 মাস। বৌদি সেই কথাই বললেন, কেমন করে যাই মা বলো, এদেরটা একটু গুছিয়ে না দিয়ে। আর আমি তো ডাক্তার নই, আমি গিয়েই বা কি বুঝবো। যাই হোক, যা তুই, আমি একটু পরে যাচ্ছি। উষা বৌদির শ্বশুর কামিনীবাবুই ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, না বৌমা, আমাদের চাটা করে দিয়েই তুমি চলে যাও। দুটো ছেলে মানুষ, মেয়ে শুধু বাড়িতে, একজনের যাওয়া অবশ্য দরকার। ফিরে এসে দুটো ভাতে ভাত ফুটিয়ে দিতে পারো তো ভালো, নইলে ঘরে চিড়ে আছে, দুধ আছে, আমরা বেশ খেয়ে নিতে পারবো। তুমি যাও। উষা বৌদিও সেটা বুঝলেন। মানুষের এমন বিপদে গিয়ে দাঁড়াতে না পারলে মানুষ কিসের। তিনি চা জলখাবারই তৈরি করছিলেন। ওদের খাইয়ে নিজেও 1 কাপ চা খেয়ে রওনা হয়ে গেলেন। তিনি যখন পৌঁছলেন তখন ডাক্তার আসেননি। তিনি যা বুঝলেন, বৃদ্ধের অবস্থা খুবই খারাপ। হাত পা ঠান্ডা হয়ে গেছে, কপালে ঈষৎ চটচটে ঘাম, হাঁপড়ের মতো নিঃশ্বাস পড়ছে, দৃষ্টি স্তিমিত। উষা বৌদি আবারও রাখালকে পাঠালেন একবার ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তারও স্বাধীন নন। ভোর থেকে তার দৌড়েও বহু লোক ধর্ণা দেয়। যে কটা খুব জরুরি কেস সেরে আসতে আসতেও 10টা বেজে গেল। এসে রোগীর দিকে চেয়ে তিনি ঘাড়ও নাড়লেন, বললেন, মিছিমিছি আর ফোরাফুরি করে লাভ নেই, এর শেষ অবস্থা। আর 94 বছর বয়স হলো, ওরা যতই বলুন কম, আমি ওকে সার্টিফিকেট লিখে দিয়েছি। আসল বয়স আমাকে বলেছেন। কতদিন আর ধরে রাখবেন বলুন, শেষ তো একদিন হবেই। আর একটু পরে সমস্ত গায়ে পাথরের মতো হয়ে আসবে, দেখবেন শুধু গলার কাছটা ধুকধুক করছে। সেই সময় একটু নামটাম শোনাবেন, বরং গঙ্গাজল থাকলে 2-1 ফোঁটা মুখে দেবেন। তা এখন এদের উপায়? কেউ যে নেই। তাই তো। আচ্ছা, আমি এখনই ডাকঘর থেকে ভবেশবাবুকে ট্রাঙ্কল করছি, কিন্তু এখন তো আর সকালে ট্রেন ধরার কোনো উপায়ও নেই। আসতে সেই রাতের গাড়ি, এখানে আসতে যার মানে 3টে। ডাক্তারবাবু তার কর্তব্য সেরে চলে গেলেন। তার আর কী বা করবার ছিল।
তবু তো উপযাচক হয়ে ট্রাঙ্কল করার ভারটা নিলেন। উষা বৌদি পড়লেন ফাঁপড়ে। তার নিজেরও শরীর ভালো নয়, লো প্রেশার, উদ্বেগ উত্তেজনাই যথেষ্ট খারাপ, তার উপর ছুটোছুটি করা তো একেবারেই উচিত নয়। কিন্তু কী বা করবেন? এই দুটো, বলতে গেলে বাচ্চা মেয়েকে ফেলে যাবেনই বা কেমন করে? কনাই দুজনের মধ্যে বড়, বিবাহিতা, কিন্তু এ বয়সে এখনকার হিসেবে তার হেসে খেলে বেড়াবার কথা। উষা বৌদি রোগীর কাছে বসলেন। রাখালকে বললেন, তুই যা হোক করে দুটো ভাতে ভাত ফুটিয়ে খাইয়ে দে বাবা, নইলে এদের আজ আর খাওয়াই হবে না। বেলা 12টা নাগাদ এদের দুজনকে বসিয়ে উষা বৌদি বাড়ি গেলেন। তারও বাড়িতে বৃদ্ধ আর রোগী, সে কর্তব্য ও দায়িত্ব সবার আগে। তবে বাড়ি পৌঁছে দেখলেন তার শ্বশুর ও দেওর মিলে ইতিমধ্যেই আলু ভাতে দিয়ে দুটো ভাত করে নিয়েছেন। বৌদি স্নান সেরে তাদের খেতে দিয়ে নিজেও দুটি ভাত মুখে দিয়ে ঘণ্টা খানেকের মধ্যেই ফিরে এলেন। কিন্তু ততক্ষণে বৃদ্ধ মারা গিয়েছেন। রমলা বলল, বোধহয় এখনো 5 মিনিট হয়নি, গলার কাছটায় ধুকধুক করছিল, এখন তো আর করছে না, তাতেই বুঝতে পারলুম শেষ হয়ে গেল। তবু রাখালকে ওরা পাঠিয়েছিল ডাক্তারের কাছে, তিনিও এসে পড়লেন। হেড হয়ে মিনিটখানেক দেখেই চাদরটা টেনে মুখে চাপা দিয়ে দিলেন। আর কিছু বললেন না, বলার দরকারও রইল না। এবার সবচেয়ে বড় প্রশ্নটা দেখা দিল সৎকারের। ডাক্তারবাবু বললেন, লোক আমি এখনই জোগাড় করে দিতে পারি, স্কুলে খবর দিলেই মাস্টারমশাইরা এসে যাবেন, ছেলেরা আছে, আমার পাড়াতেও ব্রাহ্মণ ছোকরা আছে 2-3 জন, সন্ধ্যের আগেই কাজ সেরে ফেলতে পারবে। উষা বৌদি বললেন, কিন্তু যার 3 ছেলে 7 নাতি বিদ্যমান, সে আপনার লোকের আগুন পাবে না, এ কখনো হয়? আপনি তো খবর দিয়েছেন ওরা কেউ আসুক না। কিন্তু কি যে আপনারা বলেন সব, বাঁশি মরা নাকি হবে না? রাত পোহালে হবে। ভবেশবাবু কি কানাইরা যদি 3টের মধ্যে এসে যায় আর তখনই নিয়ে যাওয়া হয়, তাহলে আর সে প্রশ্ন উঠবে না। নইলে তারাই বা কি বলবে? বলবে আমরা কেউ এলুম না, আপনারা 7 তাড়াতাড়ি কর্তার্থ করতে গেলেনই বা কেন? আর সত্যি, পুরুষ একজনও নেই, 2টো খুকি মেয়ে, তারা কি জানে কী বা করতে পারে? তবে সেই কথাই থাক, আমি হেডমাস্টার মশাইকে বলে রাখছি, উনি 2-1 মাস্টার মশাই কি ওপরের ক্লাসের 2-4টে ছেলেকেও বলে রাখতে পারবেন, আয়োজনও যা কিছু করার করে রাখতে পারবেন। বাস টাস কাটিয়ে ওরা বরং স্টেশনের অপেক্ষা করবে ওই ট্রেনটার সময়ে, ভবেশবাবু বা আর যারা আসেন তাদের নিয়ে চলে আসবে, তাহলে ভোর হবার আগেই বার করতে পারবেন। যথেষ্টই করলেন ডাক্তারবাবু। টেলিফোনের খরচা আর এদিকের যা দরকার হতে পারে সেই টাকাটাই নিলেন শুধু। এরা অনেক পিড়াপিড়ি করা সত্ত্বেও ফিয়ের টাকা নিতে রাজি হলেন না। বললেন, চিকিৎসাই করলুম না, ফি নেব কেন? এছাড়া তিনি আর বেশি কি করতে পারেন? এখন থেকে সেই রাত 3টে অবধি যে অস্বস্তিকর প্রতীক্ষা, তার সাথী কই? লজ্জাতেই সে কথাটা বলতে পারলেন না এরা। রাখাল আছে, মালি আছে, সেই যা ভরসা। উষা বৌদি বিকেল 4টে নাগাদ রাখালকে দিয়ে চা করিয়ে খাওয়ালেন এদের। খাবারও কিছু তৈরি করতে বললেন, সব যতক্ষণ না দাহ হচ্ছে ততক্ষণ অশৌচ লাগে না, তোরা খেয়ে নে, কোনো দ্বিধা করিস নে। তারপর ওদের একটু খবর নিয়ে আসি বলে আরেকবার বাড়ি গেলেন। স্নান করে চা তৈরি করে খেয়ে এদের খাইয়ে রাত্রে চিড়ে দুধের ব্যবস্থা করে রেখে লাল বাংলার বুড়ো মালিকে বাড়ির মধ্যে শুতে বলে আবার চলে এলেন। শ্বশুরমশাই তাড়া লাগিয়ে পাঠালেন আরও, বৌমা তুমি যাও, আমরা ঠিক থাকবো, তার জন্য কিছু ভেবো না। ওদিকে কচি মেয়ে দুটো বোধহয় এতক্ষণ ভয়ে কাঠ হয়ে গেল। বৌদিও ছুটতে ছুটতেই প্রায় এসে পৌঁছলেন, কিন্তু ফটকে ঢোকার আগেই কেমন যেন নিজের মনের মধ্যেই একটা ধাক্কা খেলেন। জনবিরল মাঠে সেই প্রায় সন্ধ্যায় কোনো মানুষের দেখা পাবেন ও বাড়ির মালি বা চাকর ছাড়া আশা করেননি। দূর থেকেই দেখলেন ফটকের পাশের ঝোপ মতো গাছগুলোর ছায়ায় কে যেন দাঁড়িয়ে কেমন সন্দেহজনকভাবে
উকি মারছে। অন্যত্র এ দৃশ্য দেখলে চোর ভাবতেন, কিন্তু এখানে এখনো পর্যন্ত ও বস্তুটির তেমন বহুল প্রচলন হয়নি, মানে চুরির। তাই বুকের মধ্যেটায় অকারণেই একটু ছাদ করে উঠল। তবু তিনি আরও দ্রুতই এগিয়ে এলেন। কাছে এসে মানুষটাকে দেখে তার সেই অজ্ঞাত আশঙ্কার ভাবটা বাড়ল বই কমল না। পানওয়ালা ঠাকুর, ও লোকটা এখানে কি করছে? অমন চোরের মতো ছোকছোক করে বেড়াচ্ছে কেন? বুকের মধ্যে গুড়গুড় করছে, যেন ঢেকির পাড় পড়ছে ভয়। তবু জোর করেই সহজ হবার চেষ্টা করলেন বৌদি। প্রশ্ন করলেন, ঠাকুর কি মনে করে এখানে? সহজ হওয়া এ অবস্থায় অবশ্য সহজ নয়, তাই কণ্ঠস্বর বেশ একটু রুক্ষই শোনাল। আগে না, কোনো দরকার নেই, এমনি শুনলুম বুড়ো বাবুটা নাকি মারা গেছেন। তুমি কার মুখে শুনলে? এবার স্পষ্টই সন্দিগ্ধ হয়ে ওঠে বৌদির গলা। এরই মধ্যে কে যেন বলছিল মা, কত বাবুই তো আসে সিগারেট কিনতে, তাই বলি যে খাই, খবর নিয়ে আসি, যদি লোকজনের দরকার হয়। ব্রাহ্মণ তো, আমরাও ব্রাহ্মণ, আমাদের এটা দায়িত্ব। না, তেমন দরকার হবে না, লোকজনের ব্যবস্থা হয়ে গেছে, বাবুর ছেলে কি নাতি এসে পৌঁছলেই নিয়ে যাওয়া হবে। আর কোনো কথার অবকাশ না দিয়ে উষা বৌদি ঠাকুরের মুখের উপরই ফটকটা বন্ধ করে ভেতরে চলে গেলেন। তখনও দিনের আলো বেশ আছে, তবু দেখা গেল কণা এরই মধ্যে হারিকেন জেলে ঘরে ঘরে আলোর ব্যবস্থা করে ফেলেছে। বৌদিকে দেখে এরা মনে বল পেল, কিন্তু তিনি কাকে দেখে পান? বিশেষ সন্ধ্যা যত গভীর হয়ে আসতে লাগল, বাগানের দৈত্য দানর মতো বড় বড় গাছগুলোর ছায়ায় অন্ধকার যত জমাট বাঁধতে লাগল, আকাশের গা থেকে দিনের শেষ চিহ্নটুকু মুছে গিয়ে একে একে তারার মুচকি ফুটে উঠল, ততই লো প্রেশারের রোগী উষা বৌদির বুকের বল ও মনের জোর কমে আসতে লাগল। বুকের মধ্যে যেন ঢেকির পাড় পড়ছে তার। ফলে মৃতের বাড়ি কিছু খাবেন না মনে মনে এমনই একটা অস্পষ্ট সংকল্প থাকা সত্ত্বেও রাত 8টা নাগাদ রাখালকে দিয়ে 1 কাপ চা করিয়ে খেলেন। অবশ্য এদের বিস্তর অনুরোধ সত্ত্বেও আর কিছু খেতে রাজি হলেন না। ওরাও সন্ধ্যার আগেই যা একটু খেয়ে নিয়েছিল চায়ের সঙ্গে, আর কিছু খেলো না। এবার শোবার পালা। মেয়েরা ঠিক করেছিল জেগেই বসে থাকবে রাতটা, যতক্ষণ না পুরুষরা আসে। কিন্তু উষা বৌদি নিষেধ করলেন, বললেন, ওরে সে বড় বিশ্রী, তাতে শরীরের কষ্ট, আর যত রাত বাড়বে তত ভয় পাবি। এই জঙ্গল চারদিকে, এমনি তো ভয় করে, তার চেয়ে যা হোক একটা কিছু পাত এখানে, একসঙ্গেই সকলে শুয়ে পড়ি। রাখাল বরং পাশের ঘরে শুক, আর মালিটা যদি বারান্দায় শোয় একটু বলে দেখ। কণা ভয়ে ভয়ে বলল, কাকিমা, আমরা যদি সবাই পাশের ঘরেই শুই, এটা বন্ধ করে রেখে? না রে, তা উচিত হবে না। এমনিতেই বলে নিয়ম একজন মরা ছুঁয়ে বসে থাকা, তা তো হলোই না। একেবারে ঘর খালি রাখা ঠিক হবে না, এ ঘরে কারো থাকা দরকার। সেই মতোই ব্যবস্থা হলো। তবে সে এদের মালি ঝেড়ে জবাব দিল, আমি ওখানে গিয়ে শুতে পারবো না, আমি আমার ঘরেই থাকবো, কোনো দরকার পড়লে ডাকবেন। বাবুরা এত বড় বাড়িটার ভার আমার হাতে ছেড়ে দিয়েছেন, আমি কি করে ওখানে যাই বলুন? রাখালে সে অজুহাত নেই, সে পাংশুমুখে ঘাড় নাড়ল। বিছানাও একটা পাতল পাশের ঘরে, কিন্তু পরে জানা গিয়েছিল সেখানে সে শোয়নি। এরা শুয়ে পড়তে নিঃশব্দে উঠে গিয়ে মালির ঘরে তার সঙ্গে শুয়েছিল। এরা মাঝের দরজাটা, অর্থাৎ রাখালের দিকেরটা খুলে রেখে বাইরেটা বন্ধ করে শুয়ে পড়লেন। নানা রকম মুখরোচক প্রসঙ্গ আলোচনা হলেও না হয় জেগে থাকা যায়, কিন্তু মৃতদেহ সামনে রেখে হালকা কোনো প্রসঙ্গ তোলা ভালো দেখায় না। দু একটা প্রাসঙ্গিক কথা উঠল মাত্র, তাও আস্তে আস্তে, চাপা গলায়, তেমন কথা কিছু অফুরন্তও নয়। ক্রমে সকলেই চুপ করে গেল একসময়। মেয়ে দুটো ঘুমিয়েই পড়ল, শেষে বৌদিও। ভবেশবাবুকে নেবার জন্যে এবং মৃত্যুর খবরটা দেবার জন্যে ডাক্তারবাবু যখন ফোন করেছেন, তখন অবস্থা খারাপ, তখনও মারা যাননি, সেই খবরই দেওয়া হয়েছিল।
স্থানীয় স্কুলের ২-৪ জন শিক্ষক এবং গুটি চারেক উপরের দিকের ছাত্র স্টেশনে অপেক্ষা করছিল। ইতিমধ্যে তারা বাঁশের চালি ও দড়ি প্রভৃতিও গুছিয়ে রেখেছে। ভবেশবাবু প্রথমটা খুবই আঘাত পেলেন, কিন্তু তখন আর দুঃখ করারও সময় নেই। বাঙালিদের মতে মরা বাসি হওয়া খুব খারাপ, বাড়ির অকল্যাণ হয়, তাই মনের দুঃখ মনেই রেখে দ্রুত চলে আসতে হলো। কিন্তু বাংলোর গেট খুলে ভেতরে ঢুকে মোরাম আর কোয়ার্টজের টুকরো ফেলা পথে খানিকটা এগিয়ে যেতেই নজরে পড়ল একটা কি সাদা মতো ঘাসের উপর পড়ে আছে। দ্রুত কাছে গিয়ে টর্চের আলোয় দেখলেন উষা বৌদি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তখন সর্বাগ্রে মুখে মাথায় জল দিয়ে বাতাস করে তার জ্ঞান ফেরানো হলো। আর তখনই আবিষ্কার হলো রাখাল এসে মালির খাটিয়ায় মালির পাশে শুয়ে ঘুমোচ্ছে। ওখানে দুটি অল্প বয়সী মেয়ে ঘুমে অচেতন, ঘরের দরজা খোলা। কি হয়েছিল উষা বৌদির? অনাবশ্যক বোধেই সেদিন কেউ আর জিজ্ঞাসা করেনি। ভয় পেয়েছিলেন তা তো বোঝাই যাচ্ছে, তাছাড়া তখনকার কাজটাই প্রধান। পরে উষা বৌদি উপযাচক হয়ে খুলে বলেছিলেন ব্যাপারটা। কিসের জন্য একটা আওয়াজে ভয় পেয়ে রাখালকে ডাকতে গিয়ে দেখেন সে বিছানায় নেই। তখন তার খোঁজে বেরিয়ে দ্রুত যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান, তাতেই অজ্ঞান হয়ে গিয়ে থাকবেন। এরপর বহু দিন কেটে গেছে। ভবেশবাবুরা এখানের বাড়ি শেষ করেছেন, তবে বাড়ির প্রয়োজন আর নেই, কদাচিৎ কখনো আসেন যান। উষা বৌদিরাও বাড়ি বদল করেছেন। অনেক পরিবর্তন এসেছে এই গণ্ডগ্রামে। এখন এটা ক্রমশ শহরের রূপ নিচ্ছে। কিন্তু উষা বৌদির দুর্নামটা যায়নি। যে বাগে পায় সেই ঠাট্টা করে ওকে এই নিয়ে। কোনো রকম সাহসের প্রশ্ন উঠলেই সকলে বলে, যান যান, আপনি আর বলবেন না, আপনার কত সাহস তা বোঝা গেছে বিধুবাবুর মরবার দিন। বৌদি চুপ করেই সহ্য করেন, সে আক্রমণের প্রতিবাদ করেন না। একদিন আমার সামনেই কে একজন সেই পুরনো ঠাট্টাটাই আরেকবার ব্যবহার করলেন। তিনি উঠে যাবার পর আমি বললুম, না বাবু, সত্যি ওই বার্ড কোম্পানির বাংলোখানি যা একটা জঙ্গল বিশেষ, অতখানি বাগান, বড় বড় গাছপালা, ওখানে এমনি রাত্রিবেলা গাছ ছমছম করে বাইরে বেরোলে। এখন তো তবু পাশে দু একটা বাড়ি হয়েছে, তখন তাও ছিল না শুনেছি। আপনাকে ওরা ঠাট্টা করে। আমি তো বলি আপনার দুর্জয় সাহস, আপনি ওই দুটো বাচ্চা মেয়ে নিয়ে একা থাকতে রাজি হয়েছিলেন। আমি তো পুরুষ মানুষ, আমার অন্তত সাহসে কুলোতো না ওইভাবে একা থাকতে। এই প্রথম বোধহয় একটু সহানুভূতি ও বিবেচনার পরিচয় পেয়ে মুখ খুললেন উষা বৌদি। একটু চুপ করে থেকে বললেন, দেখো, তোমাকে আজ একটা কথা বলছি, এতকাল কাউকে বলিনি। ব্যাপারটা অত সহজ কিছু হয়নি। উৎসুক মুখে চেয়ে রইলুম ওর মুখের দিকে। বৃথা জেনেই কোনো প্রশ্ন করলাম না। বুঝলাম উনিও এতকাল কথাটা বলবার জন্যে ছটফট করেছেন। বৌদি আস্তে আস্তে বললেন, সেদিনের কথা তো শুনেছ সব। মেয়ে দুটো ছেলে মানুষ, ওরা যতই ভয় পাক, ওদের স্বাস্থ্য ভালো, ওরা সহজেই ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার চোখে ঘুম এলো না। দুর্বল শরীর, পেটে কিছু পড়েনি, তবুও ঘুম আসতে চায় না। জেগে চোখ বুজে শুয়ে আছি। বাইরে কত কি শব্দ হচ্ছে শুনছি, আর চমকে চমকে উঠছি। সত্যি বলছি ভাই ঠাকুরপো, রাত্রে বাগানে যে এত রকমের আওয়াজ হয় তা কখনো জানতুম না। পাখির আওয়াজ তো আছেই, বোধহয় বুনো শেয়াল কি কুকুর বেড়ালেরও যাওয়া আসা আছে। শুকনো পাতার উপর দিয়ে যারা চলে গেলে সরসর আওয়াজ হয়, তাদের কথা বলবো না এই সন্ধেবেলা। তবে এসব শব্দগুলো তো জানি না এমন কত কি শব্দ যে শুনলুম সেদিন। তার মধ্যে একটা বুঝতে পেরেছিলুম, বেদবনের কটকট শব্দ। ওটা নাকি আপনি ওঠে মধ্যে মধ্যে। যাই হোক, এইসব নানান শব্দ কানে যাচ্ছে, আর যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি সাহসী নই, কোনোদিন বড়াইও করিনি, নেহাতকারে পড়েই সেদিন থাকতে হয়েছিল। এক একবার তখন মনে হচ্ছে ছোট দুটোকে ডেকে তুলি, তিনজনে খানিকটা হাউ হাউ করে শব্দ করলেও বোধহয় মনে জোর পাই। নেহাত লজ্জাতেই ডাকতে পারছিলুম না। এইভাবেই কাঠ হয়ে পড়ে আছি। এমন সময় এমন একটা শব্দ কানে এলো, যা বাইরেকার কোনো শব্দ নয়, ঘরের ভেতরকারই। আমার মনে হলো ওই তক্তপোষটাই মচমচ করে উঠল।
পুরনো তক্তপোষ, নড়লে মচমচ শব্দ হবেই, কিন্তু নড়বে কেন? খুব সামান্য শব্দ হয়েই মিলিয়ে গেল, কিন্তু স্পষ্ট যে তাতে সন্দেহ নেই। অথচ আমারও এমন অবস্থা নয় যে একবার মাথাটা তুলে দেখব। তখন মনে হচ্ছে যে ভয়ে যদি অজ্ঞান হয়ে যেতুম তো ভালো হতো। অজানা অস্পষ্ট ভয়ের এ যন্ত্রণা সইতে হতো না। মিনিট ৫-৭ বাদ সবে বুকের তোলপাড় ভাবটা একটু কমেছে। আবারও সেই রকম শব্দ, এবার আরও স্পষ্ট। কে যেন আস্তে আস্তে সন্তর্পণে তক্তপোষটায় উঠে বসছে। এই বাড়িতে এর আগেও অনেকবার এসেছি। পুরো এই চৌকিটাতেই শুয়ে থাকতেন বা বসে থাকতেন। নড়লে চড়লেই এমনই শব্দ হয় বরাবর। তবে তাই বলে আজ নড়বে কেন? কেন যে তাও দেখার শক্তি নেই। পাথর হয়ে গেছে হাত পা। বুকের মধ্যে এতক্ষণ যে ঢেকির পাড় পড়ছিল তাও যেন থেমে এসেছে। নিঃশ্বাস নিতে পারছি না, এমনই কষ্ট। কিন্তু না, আর না। আমি ভাবলুম এ কষ্ট আর সহ্য হয় না। নিজেকে যেন একটা ঝাঁকানি দিয়েই উঠে বসলুম এক টানে। ঘরে হারিকেনটা জ্বলছিল বেশ পুরোপুরি, মোটামুটি আলো আছে। কোনো মতে তেমনই মরিয়া হয়ে চেয়ে দেখলুম তক্তপোষ খালি। চাদরটা একপাশে পড়ে আছে শুধু। মানুষটার কোনো চিহ্ন নেই। বিশ্বাস করো তুমি ঠাকুরপো, স্পষ্ট, বেশ ভালো করেই দেখেছি। ২-৩ বার চোখ রগড়ে। তখনই যে কেন হার্ট ফেল করলো না এইটে আজ পর্যন্ত বুঝতে পারি না। ডাক্তার বলে আমার হার্ট দুর্বল। সেদিন দেখলুম ওরা কিছু জানে না। সেদিন আমি যে অবস্থা থেকে বেঁচে ফিরে এসেছি, লোহার হার্ট না হলে মানুষ পারে না। তখন আর আমার মাথা ঠিক ছিল না। কি করব প্রথমটা মনে হলো চিৎকার করে উঠি, এদের ডাকি, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। বারবার চেষ্টা সত্ত্বেও। ভাগ্যিস বেরোয়নি। আজ ভাবি মেয়ে দুটো উঠে এই দৃশ্য দেখলে হয় পাগল হয়ে যেত, নয়তো চিরকালের মতো হিস্ট্রিরিয়ার রোগ জন্মাতো ওদের। কিন্তু তখন আর ও ঘরে থাকার সাধ্য আমার নেই। টলতে টলতে কোনো মতে ছুটে পাশের ঘরে এলুম। দেখি রাখালও নেই, বিছানা খালি, দোর খোলা, দুটো দরজাই হাট করা। টর্চ খুঁজে দেখব কি আলোটা তুলে নেব, এসব কোনো শক্তিই ছিল না আমার। মাথাতেও কিছু আসছিল না। কি করছি, কি করব, কিছুই জানি না। সেইভাবেই টলতে টলতে বেরিয়ে পড়েছি। বোধহয় এখন মনে হচ্ছে মালির ঘরের কথাটাই অস্পষ্টভাবে মনের মধ্যে ছিল। তবে একটা রক্ষে, বাইরেটা তত অন্ধকার নয় যতটা আমি ভেবেছিলুম। সেটা যে শুক্লপক্ষ যাচ্ছে আমার খেয়াল ছিল না। সপ্তমী হবে কি ষষ্ঠী, তখনও চাঁদ পুরোপুরি অস্ত যায়নি। তখনও একটু আধটু আলোর রেখা লম্বা ইউক্যালিপটাস গাছগুলোর মাথায় লেগে, তারই একটা আবছা আলোর আভাস নিচেও এসে পড়েছে। তাতে আর কিছু না হোক কোয়ার্টজের সাদাটে রাস্তাটা দেখা যাচ্ছে। অবশ্যই সে আলো সুবিধেও যেমন, অসুবিধেও তেমনি। আলো আধারিতে চারদিকের গাছই মানুষ দেখছি। বিশেষ সাদা ইউক্যালিপটাস গাছগুলো তো আরও ভয়াবহ। তার উপর যেমন বাইরে পা দিয়েছি, কোথা থেকে এক ঝলক বাতাস উঠল। চারিদিকের গাছপালাগুলো যেন একসঙ্গে ফিসফিস করে কি বলে উঠল, যেন সাবধান করে দিতে চাইল আমাকে। আর হেসো না ভাই, সেই মুহূর্তে আমার মনে হলো যে হাওয়া নয়, কার একটা নিঃশ্বাসই বয়ে গেল, অশরীরই কোনো আত্মার। তখন আর আমার কোনো হুঁশ নেই। দিক বিদিক জ্ঞানশূন্য হয়েই ছুটেছি। এখন ঠিক বলতে পারছি না, তবে মনে হয় ফটক দিয়েই ছুটেছিলুম, হয়তো মালিকে ডেকে তুলব বলেই। কিন্তু খানিক দূর গিয়েই মনে হলো পথের ওপরই একটা মানুষ দাঁড়িয়ে, আমার দিকে পেছন ফেরা, ফটকের দিকে মুখ। সেও যেন ওই ফটকের দিকেই চলেছে। প্রথমটা মনে হয়েছিল চোর, সে ওই এক লহমার জন্যই, যেন একটু ভরসাও হয়েছিল সেই কারণে। কিন্তু তারপরেই মনে হলো এখানের চোর তো এমন ফর্সা জামা কাপড় পরা হবে না। আর সঙ্গে সঙ্গে মনে হলো এই ধুতি, এই গেঞ্জি, এই চলার ধরনটাও যেন আমার বিশেষ পরিচিত, ওই বৃদ্ধের মতোই। আর আমি থাকতে পারলুম না। লোকে বলে মরিয়ার সাহস, আমারও বোধহয় সেই একই রকম একটা কিছু হয়ে থাকবে। খুব চেঁচাবার চেষ্টা করলুম, তেমন গলার আওয়াজ বেরোলো না, শুধু শব্দ একটা হলো। বলে উঠলুম, দাঁড়ান। সঙ্গে সঙ্গেই
এতক্ষণ পরে মনে পড়ে গেল ইষ্টমন্ত্রের কথা। গুরুদেব বলেছিলেন, বিপদে সংকটে রোগে ভয়ে সকল অবস্থাতে স্মরণ করো, সব ভয় সব বিপদ কেটে যাবে। সে কথাটাও মনে পড়ল। মনে মনে একবার সে মন্ত্র উচ্চারণ করে নিয়ে আবারও বললুম, দাঁড়ান, আপনি যদি বেঁচে থাকেন তো আমার সঙ্গে কথা বলুন, এমন করে সকলকে মিথ্যে ভয় দেখাবেন না। আর যদি দৈহিক নিয়মে মৃতই হন, দয়া করে আপনার বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমার ইষ্ট দেবতার নাম করে বলছি, বাইরে যাবার চেষ্টা করবেন না, আমাকে ভয়ও দেখাবেন না। আমি মনে মনে আমার ইষ্ট মন্ত্র স্মরণ করে যাচ্ছি, আমার অনিষ্ট করার সাধ্য আপনার নেই। এখন এক একবার মনে হয় ঠিক এতগুলো কথা গুছিয়ে সত্যি বলতে পেরেছিলুম কি না সন্দেহ। তবে তখন ঠিকই মনে হয়েছিল যে বললুম, অন্তত আমার কথা তার কানে পৌঁছেছিল। তিনি আগেই থেমে দাঁড়িয়ে পড়েছিলেন, এবার আস্তে আস্তে ফিরলেন আমার দিকে। দেখার কোনো অসুবিধে হলো না। ঠিক সেইখানটায় কি এক বিচিত্র কারণে খানিকটা আলো এসে পড়েছিল গাছের ফাঁক দিয়ে। সত্যি বলছি ঠাকুরপো, তুমি বিশ্বাস করো, এমন ভয়ঙ্কর মূর্তি আর কখনো দেখিনি, কল্পনাও করতে পারিনি। বিধুবাবু ঠিকই, কিন্তু সেই সৌম্যশান্ত বৃদ্ধ ভদ্রলোকটি কোথায়? বিধুবাবুর সামনের কটা দাঁত তখনও ছিল, দাঁতগুলো একটু বড় বড়। এখন দেখলাম ওপর নিচের ঠোঁটগুলো কেমন যেন গুটিয়ে ছোট হয়ে গিয়ে দাঁতগুলো বীভৎসভাবে বেরিয়ে পড়েছে। ছেলেবেলায় এক ডাক্তারখানায় কঙ্কাল দেখেছিলুম, সেরকম দাঁত বার করা মনে হলো। আর সেই সঙ্গে চোখ দুটোও বিস্ফারিত স্থির। যে কোটরগত চোখের সঙ্গে আমাদের পরিচয় ছিল, সে চোখ এ চোখ নয়, এ কোনো মানুষের দৃষ্টিও নয়। ঠিক সেই মুহূর্তেই মনে হলো যেন ফটকের বাইরে কে হেসে উঠল একটু। কৌতুকের কি ব্যঙ্গের তা জানি না, শুধু এইটুকু মনে আছে, হাসিটা যেন কেমন কেমন, কতকটা অপ্রাকৃত গোছের। আমার বাসার সামনে যে পানের দোকানটা ছিল, তার মালিককে যেন ওইরকমভাবে হেসে উঠতে শুনেছি, তার আগেও তার পরেও কয়েকবার। যতবারই শুনেছি বুকের মধ্যেটা যেন আতঙ্কে ছাত করে উঠেছে। আর আমি সামলাতে পারলুম না নিজেকে। ইষ্টমন্ত্র জপ করতে গেলুম বেশ চেঁচিয়ে, কিন্তু কোনো শব্দই আর গলা দিয়ে বেরোলো না। সব একাকার ঝাপসা হয়ে গেল চোখের সামনে। তারপর আর কিছু মনে নেই। একেবারে যখন জ্ঞান হলো, দেখলুম ভবেশ ঠাকুরপো, সত্যবাবু, শক্তিশ সবাই মুখের উপর ঝুঁকে রয়েছেন উদ্বিগ্ন হয়ে। এই পর্যন্ত বলে চুপ করলেন উষা বৌদি। দেখলুম তার মুখে তখনও, এতদিন পরেও, একটা গভীর আতঙ্কের ছায়া। আমি বললুম, আসলেই ভয় পেয়েছিলেন খুব, ঘুম হয়নি তো, এটা ওটা নানা শব্দে নানা রকম ভয়াবহ ব্যাপার কল্পনা করেছেন, তাই থেকেই ওই অবস্থা হয়েছে, হ্যালুসিনেশন দেখেছেন। উষা বৌদি প্রবল কোনো প্রতিবাদ করলেন না, বরং সাই দিলেন যেন। বললেন, তাই হবে হয়তো, কিন্তু একটা সমস্যার কোনো মীমাংসা আজ পর্যন্ত খুঁজে পাইনি, কাউকে বলিও নি অবশ্য এতদিন। আজ তোমাকে বলছি। যখন জ্ঞান হলো ওদের সঙ্গে এসে ভেতরে ঢুকলুম, তখনই ঠিক ও ঘরে ঢুকতে দেননি ওরা, কিন্তু বিছানা থেকে নামাবার সময় আমি ঘরে গিয়েছিলুম। কি দেখলুম জানো? দেখলুম বৃদ্ধ এমনই পড়ে আছেন, গায়ের উপর সে চাদরটা নেই। আমি যাওয়ার আগে যেমন দেখে গেছি সেইভাবেই একপাশে পড়া, ঠিক যেমন কেউ গা থেকে সরিয়ে উঠে গেলে হয় তেমনই। আর ডাক্তারবাবু যখন চাদর টেনে ঢেকে রেখে যান, চোখটা একটুখানি আধ খোলা ছিল, মুখও প্রায় বোজা। এখন দেখলুম সেই যেমন ফটকের কাছে আবছা আলোতে দেখেছিলুম, খেলে বেরিয়ে আসা দৃষ্টি আর ঠোঁটগুলো কেমন যেন গুটিয়ে গিয়ে বড় বড় দাঁত খিচুনোর ভঙ্গিতে বেরিয়ে আছে, কঙ্কালের মতো। ভুল দেখিনি, কারণ পরে ওটা নিয়ে সেদিন সে সময় ঘরে যারা ছিল তারা আলোচনা করেছে। সেদিনও সত্য মাস্টারমশাই বলছিলেন, ওইরকম ঠোঁট গুটিয়ে যাওয়া নাকি তিনি আর কখনো দেখেননি। কনারা ছেলে মানুষ, আর তখন কারোরই মাথার ঠিক নেই। অতগুলো লোক হঠাৎ এসে পড়েছে, কাঁচা ঘুম ভেঙে আমার ওই খবর শুনেছে। এতক্ষণ ওরা খোলা ঘরে একা শুয়েছিল, সে ভয় তো আছে। তখন ঘটনাটা অতীতে পরিণত হয়েছে ঠিকই, অনিষ্ট কারো কিছু হয়নি এও ঠিক,
তবু এত লোকের মধ্যেও যে ভয় পেয়ে বসবে এও স্বাভাবিক। কেউই তাই লক্ষ্য করেনি চাদরের ব্যাপারটা, নইলে ওরাও সাংঘাতিক ভয় পেত। আমিও আর মনে করিয়ে দিইনি, দিলে এর পরে আর ও বাড়িতে রাত্রে কেউ থাকতে চাইতো না। এখন এর কি জবাব দেবে দাও এই দুটো ব্যাপারের? জবাব আমি কিছুই দিতে পারিনি, সেদিনও না, তার পরেও না। গল্পের সমাপ্তি এখানেই।